Hey, welcome everybody. This is Getting Started podcast. এই পডকাস্টটা আমি মূলত শুরু করেছি অন্টারপ্রেনার এবং ওয়ানাবি অন্টারপ্রেনার যারা আছেন তাদের সাথে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের নলেজের যে ব্রিজটা তৈরি করা যায় সেটার উদ্দেশ্যে। সো আজকে সে উদ্দেশ্যে আমাদের সাথে আছেন আমাদের প্রিয় নাজমুল ভাই। নাজমুল ভাই হচ্ছেন ফাউন্ডার নাজাম কনসালটেন্ট এবং উনি মার্কেটিং কনসালটেন্ট। তো আমরা তার ব্যাপারে আরো বিস্তারিত জানবো। তো ভাই কেমন আছেন? I'm good, Bhaiya. Thank you so much for inviting. I'm really happy to be with you. Thank you so much. নাইস। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি, কোয়েশ্চেনটা হচ্ছে আপনার নাম তো আসলে নাজমুল NAZ দিয়ে। কিন্তু আপনার জি। কনসালটেন্সি ফার্ম যেটা এটা NSJ দিয়ে। এটার রিজনটা কি আসলে? থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দ্যাট কোয়েশ্চেন। এটা আসলে একটু কনফিউজিং। এটা হচ্ছে ওই যে ওরকম থাকে না যে যে যেটা নিয়ে কাজ করে ওইটা নিয়ে মাঝে মধ্যে আরকি একটু হয়তোবা রং ডিসিশন নেয়। Maybe one of those. I don't know. But the reason why it is like this is because when you pronounce Najm, it spells with J. So ধরেন হচ্ছে সো আমার রিলিজিয়ন হচ্ছে মুসলিম। সো ধরেন যদি এই আরবি যদি ট্রান্সলেট করা হয়, ইংলিশের যে কনসেপ্টগুলো আছে ওইখানে নাজেম নামে একটা সূরা আছে। তো ওইখানে সূরাটা আবার NAJM দিয়ে। অন দি আদার হ্যান্ড নাজমুল নামটা হয় NAZMUL দিয়ে। সো লাইক দ্যাটস লাইক দ্য শর্টেস্ট স্টোরি। বাট ইটস কনফিউজিং। আমি বলছি কি ব্যাপার কোনটা আসলে Duly noted. আচ্ছা। আ ভাই আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনার পড়াশোনা হয়েছে বাইরে এবং আপনি আপনার একটা লাইফের সময় দেশের বাইরে স্পেন্ড করছেন। সো মানুষজন আসলে দেশের থেকে পড়াশোনা শেষ করে চাকরির জন্য দেশের বাইরে চলে যেতে চায়। আর আপনি উল্টা কাজটা করলেন। দেশের বাইরে থেকে দেশে আসতে চাইলেন। মানে এটার রিজনটা কি? সো ভাইয়া অ্যাকচুয়ালি দেশের বাইরে আমার যে পড়ালেখা হয় ওইটা হচ্ছে শর্ট কোর্সের মতো। এটা কোনো মাস্টার্স না বা কোনো কিছু না। আমি আমি বাংলাদেশেই পড়ালেখা করছি। আমার বাংলা মিডিয়াম থেকে আমি পড়ালেখা করা। আমার কলেজ ছিল আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি। আমি তিতুমিরেও ছিলাম কয়েকদিন। সো আমার মোটামুটি পড়ালেখা বাংলাদেশেই। কাজের ক্ষেত্রে সরি একটা শর্ট কোর্স করা হয় ওকলাহোমা ইউনিভার্সিটি থেকে। সো ওইটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ এর উপরে কোর্স করা অ্যান্ড ইট ওয়াজ অ্যান অ্যামেজিং কোর্স। বাট মাস্টার্স করা না। দেশের ভিতরে কাজ করার মেইন উদ্দেশ্যটা কি? মেইন উদ্দেশ্য আমার আমার কাছে সবসময় মনে হয়েছে এখানে অনেক অপরচুনিটি। দেশের বাইরে তো কাজ করা যায়। দেশের বাইরে একরকম অপরচুনিটি, দেশের ভিতরে আরেক রকম অপরচুনিটি। এটা একটা রিজন। আরেকটা রিজন হয় কি যে আমরা যা চাই তার থেকে বড় ইয়ে হচ্ছে যে আশেপাশে এনভায়রনমেন্ট প্লাস হচ্ছে আসলে কি হচ্ছে, রাইট? সো আমি যদি লোকাল ক্লায়েন্টের সাথে আমি কাজ করি, দেশের বাইরের ক্লায়েন্টের সাথেও কাজ করি, আমি প্রচুর দেখি যে লোকাল ক্লায়েন্টরা আমাকে বেশি টানে। লোকাল কাজগুলো আমাকে কন্টিনিউয়াসলি টানে। লোকাল কোম্পানিগুলো আমাকে কন্টিনিউয়াসলি টানে। গত ১০ বছর ধরে বা ১২ বছর ধরে যে আমি লোকাল মার্কেটে কাজ করতেছি, দিস ইজ দ্য রিজন। বিকজ আমি সবসময় দেখলাম যে লোকাল মার্কেটের এটার আসলে আমার স্কিল সেটের একটু অভাব আছে। আমি যেসব জিনিস নিয়ে কাজ করি এবং এখানে মানুষজন বেশি হচ্ছে আমাকে বলতেছে যে, "না ভাই আমাদের একটু হেল্প লাগবে। সো ক্যান ইউ হেল্প আস?" সো লাইক ওই আরকি টেনে ধরে রাখছে আরকি। সো দ্যাটস ওয়ান অফ দ্য মেইন রিজন why I'm working here. বাট যদি আমরা ফাইন্যান্সিয়ালি ধরি তাহলে তো বাইরের ক্লায়েন্টের সাথে কাজ করা জি, মোর জি। প্রফিটেবল দেন ওয়ার্কিং উইথ দ্য লোকাল ক্লায়েন্ট। কারণ আমাদের দেশের লোকদের ব্যাপারে কমপ্লেইন আছে এরা টাকা দিতে চায় না। এটার সলিউশন ২ রকম আছে। এটা সলিউশন ২ রকম আছে। ১ নাম্বার সলিউশন আমার যেটা হচ্ছে আমি সবসময় অ্যাডভান্স নেই। সো ডাজন্ট নট ম্যাটার এটা ৳৫,০০০ র একটা প্রজেক্ট নাকি ধরেন হচ্ছে ৳২,০০,০০০ বা ৳৪,০০,০০০ র প্রজেক্ট। আমি সবসময় অ্যাডভান্স নেই। এবং আমার সাথে এখনকার যে রুলটা সেটা হচ্ছে যে ৫ তারিখের মধ্যে যদি কেউ টাকা না দেয় অ্যাডভান্স তাহলে আমি পজ করে রাখি। ইটস নট স্টপ, পজিং। সো তারপর টাকা ডিপোজিট দিলে আবার হচ্ছে আবার কাজ শুরু হয়ে যায়। সো ওই রুল কিছু এপ্লাই করতে হয় আরকি। সো এটা ধরেন একটা রুল এপ্লাই করা। সেকেন্ড যে জিনিসটা আমার মনে হয় কি দেখেন বাংলাদেশে অন্যান্য দেশের মতো টাকা উড়ে। সো যারা টাকা ধরতে পারে আই থিংক তারা ধরতে পারে আরকি। যারা ধরতে পারে না এটা ধরেন আমার জন্য ধরেন আমি জন্য আ আম আমার জন্য খুব ইজি ধরেন হচ্ছে কমপ্লেইন করা এবং আমার জন্য ধরেন ইজি খুব অন্য কিছুকে হচ্ছে ব্লেম করা যে হ্যাঁ, গভর্নমেন্টের কারণে এটা পারি না, ওইটা পারি না। তারপরে দেশের মানুষ ভালো না। তারপরে হইলো যে ধরেন আ সবকিছুই খারাপ। কমপ্লেইন করা তো ইজি। কমপ্লেইন করা তো হইলো ওনারশিপ নেওয়া লাগে না, রাইট? সো ইন মাই ওপিনিয়ন বাংলাদেশে ডেফিনিটলি টাকা আছে। আ টাকা না থাকলে আমিও কাজ করতাম না হয়তোবা, রাইট? সো বাংলাদেশে ডেফিনিটলি টাকা আছে। উই জাস্ট নিড টু প্রোভাইড দ্য রাইট সলিউশন ভাই। দেখেন কোম্পানি যদি আমি আ কোম্পানির এন্ডে যদি কথা বলি, B2C এন্ডে Walton, why is Walton here and why is Walton this big?
রাইট? গ্রামীণ ফোন ইজ দিস বিগ, রাইট? অন্যান্য বেশ কিছু অন্যান্য কোম্পানিও যদি বলি, অলিম্পিক ইন্ডাস্ট্রি, কেয়ার ইন্ডাস্ট্রি, there is a reason why they are who they are now. সো আই গেস আপনি তো ব্যবসা অনেকদিন ধরে করতেছেন এবং অনেক টাইপের প্রজেক্টের সাথে ইনভলভ আছেন। সো আই থিঙ্ক উই অলসো নিড টু আন্ডারস্ট্যান্ড যে বাংলাদেশের ডিম্যান্ড কোনটা আছে, রাইট? সো আমার মনে হয় যে আমরা ওই অ্যানালাইসিসটা হয়তো বা মাঝে মধ্যে করতে ভুল করে ফেলি। যে আমি একটা কাজ করতে চাই, ওইটার ডিমান্ড কি বাংলাদেশে আছে? ডিমান্ড থাকলে কেন টাকা দিবে না? মানে আই ডোন্ট সি দ্য লজিক। এমন obviously there is nothing wrong with uh, anybody saying যে না আমার যে স্কিল সেটটা এটা দেশের বাইরের মানুষের জন্য এবং দেশের বাইরের মানুষের নেওয়া উচিত। দ্যাটস পারফেক্টলি ফাইন, দ্যাটস পারফেক্টলি ফাইন। বাট সেইং যে দেশের ভিতরে অ্যাকচুয়ালি টাকা নাই বা মানুষজন টাকা দিতে চায় না, আই থিঙ্ক ইটস নট রাইট। সো দেশের ভিতরে আসলে টাকা আছে, আমাকে আসলে আমার ভ্যালু প্রপোজিশনটা কারেক্টলি করতে হবে এবং প্রাইসিংটা আসলে রাইটলি করতে হবে, দেন আমি আসলে আসলে রাইট কাস্টমার থেকে রাইট টাকাটা বের করতে পারবো। অ্যাবসোলুটলি ভাই। আমাদের ইন্ডাস্ট্রির সাথে 100% যায় না, তাও একটা এক্সাম্পল দিই। আম আমি আমি সিউর আপনিও ট্রাভেল করেন। সো আমি যদি নেপালের সাথে বাংলাদেশের তুলনা করি, নেপালে যদি আমি 3 স্টার একটা আ আ কোনো জায়গায় থাকতে চাই, আমি ২ বছর আগের কথা বলতেছি, ২ বছর আগে গিয়েছিলাম আমি। তখন 3 স্টার হোটেলে থাকতে আমার বাংলাদেশী টাকা ৳২,০০০ দেয়া লাগছে। 3 স্টার টু 4 স্টার, ওকে? ৳২,০০০ ৳২,৫০০ টাকায় পার নাইট। হুম। আপনি বাংলাদেশে বেশ কিছু আপনার হোটেল আছে, ঢাকার বাইরে প্লাস ঢাকার ভিতরে, যেখানে পার নাইট ইজ ৳35,000 পার নাইট। লাইক দ্যাটস মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড দেন ইফ ইউ কল দেম, দে আর লাইক, "ও হ্যাঁ, এখন উইন্টার চলতেছে, এখন আমাদের ফুল সিজন। আপনি যদি বুক করতে চান, নেক্সট মান্থে বুক করতে পারবেন।" Right? So people are charging a lot of money. We are also paying a lot of money. We're also paying a lot of money, right? So মানে ওই জিনিসটা একটু বুঝতে হবে যে ডিমান্ডের ব্যাপার আছে এবং হচ্ছে মানুষজন কোথায় টাকা খরচ করতে চায়। হ্যাঁ, ওইটারও একটা ব্যাপার আছে। অ্যান্ড দেন প্রপোজিং এভরিথিং দ্য রাইট ওয়ে। আমি যেমন আমার এক্সাম্পল দিলাম, রাইট? আমি অ্যাডভান্স টাকা নেই। এখন আমার জন্য ধরেন কমপ্লেইন করা ইজি ছিল যে আমি বলতাম যে, "না, না, না, কেউ সবাই সবসময় টাকা দেয় না। এই যে দেখেন টাকার মানে ক্লায়েন্ট আটকায় রাখছে টাকা, ক্লায়েন্ট আটকায় রাখছে, ক্লায়েন্ট আটকায় রাখছে টাকা।" তো I tried to come up with my own solution. অ্যাডভান্স নিয়ে নেব। এখন যারা আমাকে অ্যাডভান্স দিবে না, perfectly fine, they're just not my customers. It's okay. So that's the kind of business that I want to do, or that's the way of business that I am going for. So ওই ওভারঅল সবকিছু আরকি। ভ্যারিয়েবল অনেকগুলো থাকে, তো সবকিছু আমার মনে হয় একটু মাথায় রাখা দরকার। আচ্ছা, তো ভাই আমার নেক্সট কোয়েশ্চেন যেটা, আপনার একটা জি। স্টার্টআপ ছিল এর আগে, ইনোভেশন, আ ইয়েস, যদি আমি নাম ইয়েস। সঠিকভাবে কানেক্ট করি। হ্যাঁ, হ্যাঁ। তো জি, জি। আপনি আপনি ওটা বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে আ আপনার কনসালটেশন বিজনেসটা শুরু করলেন। ওইটা আসলে কেন বন্ধ করে দিলেন এবং কেন ওইটাকে আসলে মানে আপনার মার্কেটিং স্কিল ইউস করে আরো স্কেল আপ কেন করলেন না? অসাম, অসাম। সো স্টার্টআপের যদি বই থাকে, ওয়েল অনেকগুলো বই আছে, রাইট? এবং দেখবেন স্টার্টআপের কিছু বই আছে শুধুমাত্র স্টার্টআপ মিস্টেকস নিয়ে লেখা, রাইট? তারপরে ধরেন স্টার্টআপ নিয়ে বই থাকলে এটলিস্ট একটা চ্যাপ্টার বা ২ টা চ্যাপ্টার থাকে স্টার্টআপ মিস্টেকস নিয়ে লেখা। সো আপনি যদি সবগুলা বই ওপেন করেন আর সবগুলা মিস্টেকস এর চ্যাপ্টার ওপেন করেন, মানে আমি সবগুলা মিস্টেক করছি আরকি। সো আচ্ছা। সো সো I kind of have done all my mistakes like with that startup. আমার ওইটা ছিল ফার্স্ট কোম্পানি। ইনোভেশন ওয়াজ মাই ফার্স্ট কোম্পানি, চাইল্ড, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু কল ইট, রাইট? সো ওইটার উপরে আমার যত রকম আ আ প্যাশন দিয়ে দেয়া দরকার ছিল ওইটা আমি দিছি। এট দ্য সেম টাইম I did whatever kind of experiments that I needed to do. Every single kind of experiment that I needed to do, I did. And there were obviously some wrong decisions that I personally took, and I am to blame for it. Absolutely. ওই প্রবলেমগুলো, মেজর যে প্রবলেমগুলো ছিল যেটার কারণে কোম্পানি বন্ধ করা দরকার ছিল, ওগুলোর সাথে মার্কেটিং এর সমস্যা রিলেশন ছিল না। দ্যাট হ্যাজ মোর টু ডু উইথ ওনারশিপ অ্যান্ড দেন ম্যানেজমেন্ট অ্যান্ড অল দ্যাট। আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্য ডিটেইলস। তখন হচ্ছে ব্লেম গেম করা হবে। বাট দ্যাট হ্যাড এ লট লেস, that has nothing to do with marketing. That has a lot more to do with company structure and everything else. So, and then the last philosophy I went for is that এটা হচ্ছে এই একজন শার্ক ট্যাঙ্কের একজন শার্ক বলে আরকি, কেভিন। ও বলে যে, "তোমার যদি কোনো ব্যবসা তুমি যে জায়গাতে নিতে যাচ্ছ ওটার আশেপাশেও ৩ বছরের মধ্যে না থাকে, shut it down." দ্যাটস ইট। এক্সাক্টলি ৩ বছর, যেকোনো কারণেই হোক, হোয়াটএভার দ্যাট রিজন। অনেকে একেকজনের একেকটা রিজন থাকে। সো ৩ বছর যদি হয় এবং ইউ আর সিইং দ্যাট নো, ইটস নট গোইং টু হ্যাপেন, where you want to take it, just shut it down. That's exactly what we did.
এক্সাক্টলি ৩ বছরের মধ্যে যখন আমার মনে হয়েছে না, দেয়ার আর মাল্টিপল রিজনস ওয়াই আই শুড শাট ইট ডাউন, আই শাট ইট ডাউন। সো আই এম ওয়ান অফ দোজ পিপল হু টেক ডিসিশন বেসড অন আ লট অফ ডিফারেন্ট থিংস। নট লাইক একটা জিনিস হলো এই একটা করে ফেললাম, নট লাইক দ্যাট। তো আমি সবসময় মানে ধরেন ১০টা জিনিস অ্যানালাইসিস করি। তো যখন দেখলাম যে ১০টা জিনিসের মধ্যে ৮টা জিনিসই আমার এগেইনস্টে আসতেছে, ওর কোম্পানি গ্রো করার এগেইনস্টে আসতেছে, ওর কোম্পানি রেখে দেওয়ার এগেইনস্টে আসতেছে, আই লেট ইট গো। Last thing that I want to say is that I think it takes a lot of courage to close something. So I wanted to see if I have that courage and bounce back as well or not. So I needed to prove that to myself as well. Look, at the end of the day, I'm sure, like, you're I hope and I'm sure you're in that stage as well, where we don't need to please people anymore. We don't need like outside validation anymore. So I don't need social validation. I don't care if what people say, and if they think that I closed it for whatever reason, that's up to them, and it's okay. I judge as well, right? আমি হয়তো বা পাবলিকলি দেখলাম যে কোনো কিছু হয়ে গেল, তখন আমি আমার মতো করে একটা কিছু স্টোরি দাঁড় করাই, বাট আই নো মাই ওন স্টোরি অ্যান্ড I'm okay with it. So yeah, number one reason why I closed down is because I made all the mistakes that you can find inside the startup books. মানে আমাদেরও তো আসলে লম্বা সময় অনেক ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়েছে, প্রজেক্ট নিয়ে কাজ করা হয়েছে। তো আমি একটা সিম্পল ফিলোসফিতে বিলিভ করি, যেটা কনভার্টকিটের ফাউন্ডার নাথান বেরির একটা মানে ফেমাস কোট। সেটা হচ্ছে হয় ডাবল ডাউন অর শাট ডাউন। সো আমরা একটা জিনিস প্রজেক্ট করি Wow. যে আমরা ৬ মাস অথবা ১ বছরের মধ্যে এই প্রজেক্টকে কোথায় নিয়ে যেতে চাই। আইদার উইল ফোকাস Mhm. এভরিথিং অন ইট, উইল মেক ইট ডাবল, অর উইল শাট ইট ডাউন। সো এটা টাফ Fantastic. ডিসিশন নেওয়াটা খুব টাফ আসলে একটা জিনিস ক্লোজ করে দেওয়ার। বাট হ্যাঁ, হ্যাঁ। নিতে হবে অ্যাজ এ ফাউন্ডার আমাদেরকে আসলে ওই হার্ড ডিসিশনটা নিতে হয়। Yeah, yeah. আচ্ছা। সো এখন আসি আমরা B2B এবং B2C আমরা যদি ২ টা ইন্ডাস্ট্রি দেখি, এই ২ টা ইন্ডাস্ট্রির মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসলে কেমন হওয়া উচিত? হোয়াট ইস দ্য কোর ডিফারেন্স? ওয়াও! ওকে, কোর ডিফারেন্স এটা নিয়ে কথা বলা যেতে পারে। কোর ডিফারেন্স। I would say B2B তে আমি জানি এক্সাক্টলি পারভেজ ভাই আমার কাস্টমার্স, এবং পারভেজ ভাইয়ের কোম্পানির অ্যাড্রেস ওইটা। এবং পারভেজ ভাই হয়তোবা এই টাইপের অ্যাসোসিয়েশনে থাকে। হ্যাঁ, সো এই টাইপের ধরেন আমার কাছে অনেক ইনফরমেশন আছে ইন টার্মস অফ B2B। B2C র ক্ষেত্রে ইটস এ লট ডিফারেন্ট। B2C র গেমটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। B2C ইজ অল অ্যাবাউট, আই উড সে, বিল্ডিং দ্য ব্র্যান্ড। অবভিয়াসলি B2B তেও ওইটা আছে, but B2C, I think it has a lot less, how do I say it, like multiple touch point অনেক কম আছে B2C তে। সো দি অ্যাপ্রোচ ইজ মানে অ্যাপ্রোচে লাইক দুইটা আলাদা আলাদা অ্যাপ্রোচটাই মানে পুরোপুরি ডিফারেন্ট আর কি। B2B এর মার্কেটিং এক টাইপের, B2C মার্কেটিং এক টাইপের। বাট দিস আর লাইক কোর ডিফারেন্সেস। বাট দেখেন, আমার মতে হয়তো বা আপনি এটা প্রশ্ন করেন নাই, তাও বলি, মার্কেটিং কোর যেই ব্যাপারগুলো, যে ভিতগুলো, যে এটা করব, এটা করব, এটা করব, এটা হবে, তারপরে এটা হবে, তারপরে এটা হবে, ইজ দ্য সেম, ইজ অ্যাবসলিউটলি দ্য সেম। আম এবং আমি পার্সোনালি খুবই এখন গত ২ বছর ধরে স্পেশালি এটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছি, যেখানে আই এম ট্রাইং টু কল অল অফ দিস ইনটু আই এম ট্রাইং টু কল অল অফ দিস কাস্টমার অ্যাকুইজিশন অ্যান্ড নট মার্কেটিং অর সেলস। লাইক এখন এই পর্যায়ে এসে স্পেশালি যদি আমি আপনার ইন্ডাস্ট্রির কথা বলি, তাহলে তো আরো বেশি, মানে মার্কেটিং কোথায় শেষ হয় আর সেলস কোথায় শুরু হলো? হ্যাঁ? সো ওই এই গ্যাপগুলো কিন্তু আর এখন আর অনেকটুকু মুছে গেছে। এবং কিছু, কিছু ইন্ডাস্ট্রিতে তো একদমই নাই। যে ও আচ্ছা, এটা মার্কেটিং এবং এটা সেলস। এখন আর ওটা খুব একটা করা যায় না। আম আ সো ওই বেসিক জিনিসগুলো ভাইয়া আমার মতে ইস দ্য সেম থিং ফর এভরিবডি। ইয়া, বিকজ আপনি কিন্তু আসলে ২ টাই করেন। আপনি কিন্তু আপনার নিজের হুম, বিজনেসের জন্য B2B করেন। আবার আপনার হু, হু। যদি একটা ক্লায়েন্ট থাকে তার জন্য কিন্তু আপনার B2C, যেমন সে যদি ই-কমার্স বিজনেস হয় তার জন্য কিন্তু আপনাকে B2C স্ট্র্যাটেজি রেডি করতে হচ্ছে। সো ইয়েস। মানে এ এইজন্যই কোয়েশ্চেনটা করা আরকি যে B2B। বাট আমার আমার যেটা হ্যাঁ। মনে হয় সেটা হচ্ছে B2B র ক্ষেত্রে প্রাইমারি জিনিসটা হচ্ছে রিলেশনশিপ বিল্ডিং, আর B2C এর প্রাইমারি জিনিসটা হচ্ছে আসলে ব্র্যান্ড বিল্ডিং। ২ টাতেই ব্র্যান্ড লাগবে। হুম, কিন্তু হু, হু। B2B র ক্লোজিং সাইকেলটা অনেক হাই। মানে অনেক লম্বা সময় ধরে একটা জিনিস ক্লোজ করতে সময় ইয়েস, লাগে। বাট B2C অ্যাবসোলিউটলি। B2C B2C ইনস্ট্যান্ট। আমি জাস্ট কাস্টমারের মাইন্ডসেটে যাইতে পারলেই করে ফেলতে পারবো সেলটা। Yeah, yeah. So I totally agree with you. Just to add little more, and আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন, যেখানে B2B তে লম্বা সময় লাগে, রাইট? এবং B2C তে একটু কম সময় লাগে। Just to add to it, ওই যে আমি যেটা বলতেছিলাম যে ভাই আমার মতে, বাট দিস ইজ মাই ওপিনিয়ন বাই দ্য ওয়ে, অ্যান্ড আই ক্যান বি রং।
আমার মতে ইটস অলসো অ্যাবাউট রিলেশনশিপ বিল্ডিং, ডাজন্ট ম্যাটার কোনটা দিকে তাকাই। ওই যে ভিতের কথা যদি আমি বলি, রাইট? B2C-র ক্ষেত্রেও ইটস কাইন্ড অফ দ্য বিল্ডিং দ্য রিলেশনশিপ। প্রথমে হয়তোবা আমরা ওই যে ব্র্যান্ড, আপনি যেটা বললেন ব্র্যান্ড, রাইট? সো প্রথমে হচ্ছে রেকগনাইজ করতে হবে যে আমার এখন আমার এই প্রবলেমটা আছে কিনা, অথবা আমি এটা সলিউশন চাই কিনা। অ্যান্ড দেন ক্যান আই ট্রাস্ট দিস ব্র্যান্ড? এই ট্রাস্ট দিস ব্র্যান্ডটা কিন্তু আপনার B2B-র ক্ষেত্রেও দরকার, B2C-র ক্ষেত্রেও দরকার, রাইট? ক্যান আই ট্রাস্ট দিস ব্র্যান্ড অ্যান্ড ক্যান আই অ্যাফোর্ড ইট? আমি যদি শর্টে বলি আরকি। সো এই ৩ টা জিনিস দেখবেন আপনি B2B, B2C ২ টাতেই হচ্ছে সমানভাবে এপ্লাই করে। বাট ইয়া, গ্রেট পয়েন্ট, ইউ আর রাইট। B2B তে ইউজুয়ালি টাইম বেশি লাগে এবং B2C তে ইউজুয়ালি টাইম কম লাগে। এখন B2B ইন্ডাস্ট্রি যদি আমরা দেখি, এখানে আবার দেখা যাচ্ছে যে ২ টা ইন্ডাস্ট্রি থাকে। আপনার ২ টাতেই আশা করি কাজের এক্সপেরিয়েন্স আছে। একটা হচ্ছে সার্ভিস ইন্ডাস্ট্রি, একটা হচ্ছে প্রোডাক্ট বেসড ইন্ডাস্ট্রি। সো আপনি ব্রেন স্টেশনে অনেকদিন লম্বা সময় ধরে মার্কেটিং কনসালটেশন করছেন এবং আরো অনেক কোম্পানিগুলোতে করতেছেন। সো এই ২ টার মধ্যে আসলে ২ টা ইন্ডাস্ট্রির মধ্যে B2B র মার্কেটিং ইয়েটা কোথায়? মানে ডিফারেন্সটা কোথায় করতে হয়? যে আমি যদি শুরু থেকে হুম, করতে হুম, চাই? হুম, 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 হুম। আ হুম। ইন মাই ওপিনিয়ন, B2B প্রোডাক্টের ক্ষেত্রে মানুষজন ডেমো আগে দেখতে চায়। ওকে। B2B প্রোডাক্টের ক্ষেত্রে মানুষজন ডেমো আগে দেখতে চায়। আমি যদি ওভারঅল ইন্টারন্যাশনালি বলি, শুধুমাত্র বাংলাদেশ না, সব দিক থেকে বলি, মানুষজন B2B প্রোডাক্টের ক্ষেত্রে কম ইন্টারেকশন চায়। They don't want to talk with the sales people unless they really, really need to. Unless like onboarding process থাকে, অনেক কিছু থাকে, they don't want to speak to you. They are like, "ভাই তোমার প্রোডাক্ট দেখাও, আমি দেখতেছি। আমার যদি পছন্দ হয় আমি ফ্রি ট্রায়ালটা দিব। তারপর যদি পছন্দ হয় আমি কিনে ফেলবো।" সো প্রোডাক্টের ক্ষেত্রে এটা আমার এক্সপেরিয়েন্স, আমি সবসময় ওইটা বেশি দেখছি যে মানুষজন আগে একটু এক্সপেরিয়েন্স করতে চায় প্রোডাক্টটা নিজে, নিজে। rather than speaking with a sales representative or whatever you want to call that person. On the other hand, সার্ভিসের ক্ষেত্রে মানে there is no, মানে প্রোডাক্ট তো ডেমো তো দেখানোর কিছু না, ওটা তো সার্ভিস। তো সার্ভিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে জিনিসটা হয়তোবা চায় যে কেস স্টাডিজটা দেখতে চায়, অ্যান্ড দেন দে ওয়ান্ট টু স্পিক উইথ ইউ টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের সাথে ঠিকমতো ফিট করবে কিনা সবকিছু। সো ওই ডেমোর ব্যাপারটা আমি সবসময় দেখছি যে প্রোডাক্টের ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে, এবং আমার এক্সপেরিয়েন্সে যেসব কোম্পানি ইজিলি ডেমোটা দিয়ে দেয়, যত ইজিভাবে ডেমোটা দিয়ে দেয়, এবং ডেমোর পরে যদি আপনার হচ্ছে নার্চার করে, ডেমোর পরে হচ্ছে কন্টিনিউয়াসলি ফলো আপ করে, তাহলে আপনি দেখলাম যে ভালো একটা কনভার্সন হয় ডেমোর থেকে। আর সার্ভিস এন্ডে একটা প্রপার সিআরএম ইউজ করা, অফকোর্স দুটার জন্য ইউজ করা দরকার। বাট সার্ভিস এন্ডে এই যে কন্টিনিউয়াসলি ফলো আপ, মানে ফলো আপ উড বি দ্য কি if it's a service B2B. ওকে। সো আমরা যেসব কোম্পানিগুলো দেখি ওরা আসলে ট্রায়াল সার্ভিস অফার করে, এটা আসলে মেইনলি তো আসলে ডেমো পারপাসেই যে আমি আসলে প্রোডাক্টটা যাতে ইউজ করতে পারি। রাইট? Yeah, সো yes, সো এইখানে সে ডেমোটা দিয়ে আসলে মানুষকে কানেক্ট করতেছে। তারপরে কন্টিনিউয়াসলি সে ফলো আপ করতেছে। ফোন কল বা জি, ইমেইল বা যেভাবেই হোক কানেক্ট করতেছে। সো yeah, রাইট। absolutely. আচ্ছা ভাইয়া, ইনবাউন্ড এবং আউটবাউন্ড এই যে ২ টা স্ট্র্যাটেজি, এখন এই ২ টা স্ট্র্যাটেজি আসলে মানে একটু আপনি বলবেন ডিটেইলস ভাবে যে আমার অডিয়েন্সের জন্য যে আসলে কোনটা কখন কাজে লাগে এবং কোনটা কার করা উচিত? শিওর। ফার্স্ট এই ইনবাউন্ড আউটবাউন্ড নিয়ে মার্কেটে অনেক ঝগড়া আছে। একেকজনের ডেফিনিশন অফ ইনবাউন্ড একেক রকম, একেকজনের ডেফিনিশন অফ আউটবাউন্ড একেক রকম, আউটবাউন্ড একরকম। কিছু, কিছু কোম্পানি তো অ্যাকনলেজই করতে চায় না যে ইনবাউন্ড এক্সিস্ট করে। কিছু, কিছু কোম্পানি এক্সিস্টই করতে, মানে অ্যাকনলেজই করতে চায় না যে আউটবাউন্ড বলতে পৃথিবীতে কিছু আছে। হ্যাঁ? সো আগে থেকে বলে রাখি, এটা খুবই কন্ট্রোভার্সিয়াল একটা জিনিস। I will give you my opinion. I will give you my opinion. My opinion is ইনবাউন্ড ইজ আমরা অনেক রকম অ্যাক্টিভিটি করব যাতে করে কাস্টমাররা আমাদেরকে রিচ আউট করে। অনেক রকম, যত রকম অ্যাক্টিভিটি করব ইজিলি যদি বলি, যে এখন যেটা সেটা যেটাই হোক। আমরা ভিডিও প্রোডাকশন করি, আমরা হয়তোবা ব্লগ লিখি, হ্যাঁ? আমরা রিসোর্সেস দেই। যেই কোনো কিছু জিনিস দেখে কাস্টমার আমার সাথে কথা বলবে। দ্যাটস ইনবাউন্ড মার্কেটিং। দ্যাটস ইন মাই ওপিনিয়ন। আউটবাউন্ড ইজ আস ট্রাইং টু গেট টু গেট ইন টাচ উইথ দ্য ক্লায়েন্ট। দ্যাটস আউটবাউন্ড মার্কেটিং। অ্যাবসোলিউটলি সহজ কথা। ইনবাউন্ড ইজ কাস্টমার আমার কাছে আসবে। আউটবাউন্ড ইজ আমরা কাস্টমার কাছে যাওয়ার ট্রাই করব। সো দ্যাটস দ্য বেসিক ডিফারেন্স। নাও কার কোনটা দরকার? দিস ইজ দ্যাটস অ্যান ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন, এবং থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং দ্যাট, বিকজ আই থিংক এটা অনেকে হেল্প করবে। আমার এক্সপেরিয়েন্সে যদি কোম্পানি শুরুতের দিকে থাকে, আমার এক্সপেরিয়েন্সে কোম্পানি যদি শুরুর দিকে থাকে, অ্যাবসোলিউটলি গো ফর আউটবাউন্ড। ডোন্ট ইভেন থিংক অ্যাবাউট ইনবাউন্ড। ডোন্ট ইভেন থিংক অ্যাবাউট ইনবাউন্ড। ওয়াই ইজ বিকজ ইনবাউন্ড মার্কেটিং এর এফোর্ট গুলো দিতে অনেক পরিশ্রম করতে হয় আরকি। হ্যাঁ? অনেক, অনেক কিছু তৈরি করতে হয়। এবং মোর দ্যান দ্যাট, ইট টেকস আ লট অফ টাইম জাস্ট টু সি ইফ ইনবাউন্ড মার্কেটিং ইজ ওয়ার্কিং ফর ইউ অর নট। ইট টেকস আ লট অফ টাইম। সো আমি যদি এসইও এর কথা বলি, এসইও ইনবাউন্ড মার্কেটিং এর বড় একটা অংশ। এসইও জিনিসপত্র কাজ করতেছে কি না করতেছে, আনলেস ইউ আর ইন লাইক এক্সট্রিমলি নিশ, অ্যান্ড দেন কোনো কিছু একদম নতুন বের হইছে,
It will take you at least 6 months to a year just to figure out if it is working or not. সো নতুন একটা কোম্পানি তো ভাই বসা এতদিন বসে থাকার মানে কোনো ইয়ে নাই আরকি। তার তো এত টাইমই নাই। হ্যাঁ? তার তো অনেক মানে ও নতুন কোম্পানি যখন হয় তো ওর তো ফার্স্ট চিন্তা থাকে যে ভাই আমি সারভাইভ করতে হবে। রাইট? ওর ১ম কথা হচ্ছে ভাই আমার কাস্টমার কত তাড়াতাড়ি আনতে পারি এবং সারভাইভ কত তাড়াতাড়ি মানে কতদিন করতে পারি আরকি। ১ম দিকে এট লিস্ট। সো এই জিনিসগুলা আউটবাউন্ড আবার ভালো। এক্সকিউজ মি, জাস্ট a সেকেন্ড। হুম, সো এই জিনিসগুলো আউটবাউন্ড আবার অসাধারণ। কিরকম অসাধারণ? আমি যদি একটা ভালো অফার রেডি করতে পারি, ওকে? নট জাস্ট আ প্রোডাক্ট, লাইক একটা ভালো অফার। প্রোডাক্ট তো আছে বাট ওইটারে সুন্দর মতো প্যাকেজ করে একটা ভালো একটা অফার। ওইটাকে আমরা যদি ঠিকমতো আউটবাউন্ড করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা ল্যান্ডিং পেজ বানাই, ল্যান্ডিং পেজে এনাফ ইনফরমেশন থাকে আমার প্রোডাক্ট সম্পর্কে অ্যান্ড দেন আমরা অ্যাড দিয়ে দিলাম। রাইট? YouTube এ ধরেন আমরা অ্যাড দিয়ে দিলাম। Within 6 days you will know if it is working or not. If it is not working, change it. কি চেঞ্জ করতে পারেন? আইদার আপনি কনটেন্ট চেঞ্জ করেন, না নাহলে আপনি পুরো চ্যানেলটাই চেঞ্জ করে ফেলতে পারেন। সো ওই যে আপনার জিনিস কাজ করতেছে কি কাজ করতেছে না, আমি কি চেঞ্জ করব? এটা চেঞ্জ করব, ওটা চেঞ্জ করব না। এগুলো ধরুন আউটবাউন্ড এ কিন্তু অনেক ইজিয়ার। I'm saying easier than inbound. I'm not saying that's the easiest. না কিছুই করা লাগবে না। আপনি বসায় দিয়ে দিলেই হয়ে যাবে। No, it's not like that. But it's a lot easier. You can test a lot with outbound marketing. So, but at the same time, outbound আবার ওরকম অবস্থা যে আমি টাকা ঢালা বন্ধ করলে সব বন্ধ হয়ে যাবে। এরকম অবস্থা একটু, রাইট? ম্যাক্সিমাম আউটবাউন্ড অ্যাক্টিভিটি গুলো ওরকম। ওই জায়গাতে তখন আমি এই কারণে আমি বলি যে কোম্পানির স্টেজটা কি? কোম্পানির স্টেজটা যদি একটু স্টেবল অবস্থায় থাকে এবং আউটবাউন্ড মার্কেটিংটা এটা একটা ইঞ্জিনের মতো চালু হয়ে গেছে। এটা একটা ইঞ্জিনের মতো চালু হয়ে গেছে। ওকে, কন্টিনিউয়াসলি জিনিসপত্র হচ্ছে। তখন আমি বলি তাইলে ভাই এখন আপনি ইনবাউন্ড এ হাত দেন। এট দ্য সেম টাইম নো দ্যাট ইউর প্রোডাক্ট ইস অলরেডি ফিট উইথ দ্য মার্কেট। সো আনলেস উই ডোন্ট নো যে আমাদের প্রোডাক্টটা কি ঠিক কিনা, আমাদের মার্কেটটা কি ঠিক কিনা, এই ম্যাচটা যদি না হয়, আপনার ইনবাউন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। সো ওই জিনিসটা আপনার বুঝতে হবে। কারণ আ আ ধরেন হচ্ছে আমরা ডিসাইড করলাম যে আমরা একটা SaaS নামাবো। ওকে? বাট মার্কেটে অনেক কাজ-টাজ করে দেখলাম পিপল ডোন্ট ওয়ান্ট দ্যাট কাইন্ড অফ আ সফটওয়্যার অর প্রোডাক্ট অ্যাজ SaaS। দে ওয়ান্ট ইট লাইক ডাউনলোডেবল প্রোডাক্ট। তো এখন তো আমার জোর করে চাপায় দেওয়ার কিছু নাই। মানে আমি জোর করে চাপায় দিলে তো কাস্টমার নিবে না। তো তখন কি হলো দেখেন, আমাদের হয়তোবা আমরা যদি ইনবাউন্ড ১ম থেকেই করতাম, আমরা লিখলাম আমাদের SaaS বেসড অমুক টাইপের কোম্পানি, আমরা SaaS বেসড এটা, আমরা SaaS বেসড সেইটা। তো এই সব কিছু তো আবার চেঞ্জ করতে হবে। রাইট? সো প্রোডাক্ট মার্কেট ফিটটা না হইলে আমার মতে ইনবাউন্ডে হাত দেয়া মানে হয়তোবা অতটা বুদ্ধিমানের কাজ হবে না। সো yeah, that's the way I think. Go for outbound first, test everything, get some money in, get a product market fit, and then go for our inbound marketing. সো আউটবাউন্ড এর এক্সাম্পল যদি আমরা বলি তাহলে ১ নাম্বারে আসতেছে আমাদের কোল্ড ইমেইল মার্কেটিং, যেখানে আমাদের কোল্ড Yeah. ইমেইল করা হচ্ছে। কোল্ড কলিং থাকতেছে, দেন পিপিসি থাকতেছে, পেইড অ্যাডভার্টাইজিং। আর কি কোন ধরনের আউটবাউন্ড স্ট্র্যাটেজি মাথায় আসতেছে? B2B এর জন্য যদি বলি, আমি খুব হাইলি রেকমেন্ড করি অ্যাকাউন্ট বেসড মার্কেটিং। সো অ্যাকাউন্ট বেসড মার্কেটিং ইজ ওয়্যার উই ডোন্ট সে, "ও হ্যাঁ, আমরা এখন কোল্ড ইমেইল করব।" অর উই সে আমরা কোল্ড এসএমএস করব অথবা LinkedIn মার্কেটিং করব। উই ডোন্ট সে অর LinkedIn আউটরিচ করব, এটা না। এটা হচ্ছে ধরেন পারভেজ ভাই ক্যান বিকাম মাই ক্লায়েন্ট, ফর এক্সাম্পল, অ্যান্ড ইউ ক্যান বাই দ্য ওয়ে। সো তখন আমি পারভেজ ভাইকে আমি যতভাবে পারি আমি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করব। So Parvez Bhai will be in the middle, and then I'll try to get in touch with him via a referral. I will try to get in touch with him via cold mail, and then advertisement যদি কোনোভাবে ট্র্যাক করে করতে পারি আর কি, হ্যাঁ? And then LinkedIn as well. So instead of saying, "Oh, আমরা cold email করব," no. I would say যে account-based marketing where the account will be in the middle, and we will try to get in touch with that account as many ways as possible. And I by account I mean like ধরেন কোম্পানি এবং কোম্পানির আন্ডারে তো আপনার কয়েকজন ডিসিশন মেকার হইতে পারে, ইনফ্লুয়েন্সার হইতে পারে, রাইট? ডিসিশন মেকিং এ। সো সবার সাথে যোগাযোগ করা। সো B2B এর ক্ষেত্রে I would highly recommend anybody to use that tactics that worked really well for me and my clients. অ্যান্ড যদি আমরা ইনবাউন্ড স্ট্র্যাটেজির কথা বলি তাহলে তো আমরা পেলাম যে হচ্ছে আপনার এসইও থাকতেছে, ভিডিও মার্কেটিং থাকতেছে। আর কি ইনবাউন্ড স্ট্র্যাটেজি কেউ মানে ফলো করতে পারে? Sure, ভাইয়া। সোশ্যাল মাস্ট। ওয়েল ইট অলসো ডিপেন্ডস অন যে আপনার কাস্টমার আছে কিনা। আচ্ছা, এই কনভারসেশনটাকে আমি এভাবে একটু এক্সপ্লেন করার ট্রাই করি। সেটা হচ্ছে instead of asking ourselves, should we do LinkedIn marketing or Google marketing or SEO, right? Search engine marketing or Facebook marketing. We should be asking ourselves,
যে আমাদের কাস্টমাররা কি ওখানে আছে কিনা। ওকে? ওয়ান ফার্স্ট আস্ক আওয়ারসেলফ। বাট তার থেকে বড় একটা ইম্পোর্টেন্ট জিনিস বলি। সেটা হলো যে we should take interview and then see if they're actually there or not. ওকে? সো ইনবাউন্ড মার্কেটিং এর জায়গা থেকে I would highly recommend ভাই আগে do an analysis, a proper analysis to see where your clients are. So wherever your clients are, that's where you should be focusing rather than me saying, "Oh, social media marketing করতে হবে." But are they in social media? If they yes, then absolutely do it. If no, don't do it. এবং মার্কেটিং একটা মজার ইয়ে আছে যে 50% টাকা আপনি যে স্পেন্ড করবেন মার্কেটিং আর সেলসে I think will be wasted. But that's not the sad news. The sad news is you don't know which 50%. হ্যাঁ, তো ওই টাকা আপনার ঢালতে হবে। টাকা ঢালবেন এবং তারপরে দেখবেন যে এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে না, এটা কাজ করতেছে। আমি আমার ক্লায়েন্টের কথা বলি। দে এনিওয়ে ডিটেইলস এ না যাই বাট ওনারা আউটবাউন্ড মার্কেটিং এর সময় ওনারা ১ম এ ইনভেস্ট করলো হচ্ছে আপনার ইয়েতে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টে। দে স্পেন্ড অ্যাবাউট $2000. ইট ডিড নট ওয়ার্ক। অ্যান্ড দেন দে ট্রাইড মানে অনেক ইয়ে-টিয়ে করে তার আগে রিসার্চ করছে। বাট এটা করার পর তারপরে ওরা হচ্ছে Google AdWords এ টাকা দিল আরকি। তারপর Google Ad এ টাকাটাও খরচ করলো। দ্যাট ডিড নট ওয়ার্ক অ্যাজ ওয়েল। অ্যান্ড দে অলসো স্পেন্ড অ্যাবাউট লাইক $1500. And then YouTube এ ওনারা হচ্ছে স্পেন্ড করলো। And then within $1000 they saw that, "Oh my God, this is working." And then they spent about $15,000 dollars within just a month. Okay? So there will always be times when you actually don't know what will happen and you just need to test it and test it in the right way, and spend the money that you need to spend. নাও $1000 এর কথা বলছি তার মানে এই না যে এখন ভাই সবাইকে যারা আমার কথা শুনতেছেন আমি বলতেছি না এখন টেস্ট করতে হলে $1000 স্পেন্ড করতে হবে। I'm not saying that. What I'm trying to tell you is that try to understand অন্যরা ইউজুয়ালি কত টাকা খরচ করে আপনার ইন্ডাস্ট্রিতে, and then invest that much of money and then test things that are not working, shut it down. Things that are working, keep working on it or keep investing more and more. So that's the kind of এক্সাক্টলি আসলে strategy I মানে might go for. $১,০০০ একটা মানে স্মল বলপার্ক। কারণ এইটা ছাড়া আসলে একটা ডেটা সেটও পাওয়া যায় না এনালাইসিস করার মতো হ্যাঁ, যে আমি আসলে এইটা কাজ করতেছে কি করতেছে না। আমি হয়তোবা $১০০ হ্যাঁ, হ্যাঁ। খরচ করতে পারি। কিন্তু $১০০ আসলে আমাকে ওই লেভেলের ডেটা দিবে না যেটা দিয়ে আমি আসলে হুম, হুম, বুঝতে হুম। পারবো যে এটা আমার জন্য কাজ করতেছে কিনা। এক্সাক্টলি। সো আ যদি এখন কেউ একটা বিজনেস শুরু করতে চায় বাংলাদেশের কনটেক্সট এ ধরেন এখন তো বাংলাদেশে প্যান্ডেমিকের সময় প্রচুর ই-কমার্স বিজনেস হইছে। তারপর আরো নানান ধরনের বিজনেস শুরু হইছে। সো হোয়াট উড বি দ্য মার্কেটিং প্যাথ দে শুড ফলো? মানে ধরেন আপনাকে হায়ার করার তার পয়সা নেই। এখন সে হ্যাঁ, হ্যাঁ। আপনাকে এফোর্ড করতে হুম, পারবে হুম। না। আ ওকে। সে টিউবে দেখলো। টিউবে হ্যাঁ, দেখার হ্যাঁ, হ্যাঁ। পরে যে কোল্ড ইমেইল সফটওয়্যার বানাচ্ছে সে বলতেছে কোল্ড ইমেইল ইস দ্য রাইট ওয়ে। আরেকজন বলতেছে যে হচ্ছে এসইও এর কনটেন্ট বানাচ্ছে সে বলতেছে এসইও ইস দ্য রাইট ওয়ে। আরেকজন বলতেছে যে হচ্ছে পেইড অ্যাডভার্টাইজিং দ্য রাইট ওয়ে। হুইচ হুম, হুম, ইস অ্যাকচুয়ালি দ্য রাইট ওয়ে সে স্টার্টিং এর জন্য? হুম। ই-কমার্সকে যদি আমরা কনটেক্সট এ রাখি যে ই-কমার্স একটা ওকে, ওকে। বিজনেস শুরু করতে যাচ্ছে ইয়া, Facebook ইয়া। বেস। হুম, 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 হুম। সো ভাইয়া I would say number 1 অনেক ফ্রি রিসোর্স আছে ইন দ্য মার্কেট, রাইট? এবং আমি জানি ওই ফ্রি রিসোর্স থেকে কনফিউশন তৈরি হয়। I know that and I'll get there. বাট আমার মনে হয় আমাদেরকে জিজ্ঞেস করা উচিত নিজেদেরকে যে আমি যার কথা শুনতে চাই, উনার ট্র্যাক রেকর্ড কি? ইনস্টেড অফ জাস্ট একজন বললাম এটা করা দরকার, করা দরকার না। উনার ব্যাকগ্রাউন্ডটা কি? উনি অথবা ওই কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা কি? Okay? We should definitely look into that first before like watching the whole video and then promote more. সো এবং আমার মনে হয় যে আপনার আমি যদি ইন্ডিভিজুয়াল কোম্পানি মানে সরি ইন্ডিভিজুয়াল মানুষ যারা আছে যারা হচ্ছে এরকম কোর্স নামাচ্ছে, তারপরে কোম্পানি নামাচ্ছে, অন্যান্য কোম্পানি যারা আছে এরা যারা কোর্স নামাচ্ছে, ওনাদের কিন্তু অ্যাবাউট সেকশন থাকে। ওকে? ইউটিউবের কথা যদি বলি, রাইট? আপনি বলতে পারেন ভাই ইউটিউবের থেকেও তো মানুষজন শিখতে পারে। থাকলো। ওনাদের কিন্তু অ্যাবাউট সেকশন থাকে। প্লিজ চেক দ্য ব্যাকগ্রাউন্ড। প্লিজ চেক দ্য ব্যাকগ্রাউন্ড। ওই ট্র্যাক রেকর্ডে যদি না থাকে আপনি কেন ওই কথা শুনবেন? সো সো মানে সো ইটস লাইক সেইং আমি জানি না কি টাইপের এক্সাম্পল দিব যাতে করে কেউ একজন অফেন্ড না হয়। সো ধরেন ইফ সামবডি সো ধরেন কেউ একজন ফিট না, হ্যাঁ? ফিজিক্যালি অত ফিট না। আ আ ধরেন এবং উনি যদি আইসা আপনাকে হয়তোবা অনেক দেয়, বক্তৃতা দেয় যে ভাই আপনার ফিজিক্যালি ফিট থাকা দরকার এবং ফিজিক্যালি ফিট থাকতে হলে আপনার এটা করা দরকার, ওটা করা দরকার, এটা করা দরকার, রাইট? উড ইউ লিসেন টু দ্যাট পারসন?
I don't think you should. I am one of those people who listen to people who are practitioners. By the way, I wanted to say it একদম প্রথমে যখন আপনি introduction করছিলেন এখনই বলে দিই, I am a practitioner by the way. I don't call myself an expert. আমার ওয়েবসাইটে বা অন্য কোথাও যদি আমাকে দেখেন যে আমি মার্কেটিং এক্সপার্ট লেখা, ওটা আমার ভাই কন্টেন্ট রাইটার লেখছে, and I will change it as well. I try to I love calling myself as a practitioner. I try to preach what I know and what I practice by myself, not just team দিয়ে। আমি নিজেও যদি প্র্যাকটিস না করি আমি ওইটা যদি কখনো কিছু বলি না। তো আমি এটা হাইলি রেকমেন্ড করবো। নাও এবার আমি যদি এক্সাম্পল দিই, উদাহরণ দিই, রাইট? সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন জিনিসটা কোত্থেকে আসছে? পুরো জিনিসটা সার্চ ইঞ্জিনের পুরো জিনিসটা কোত্থেকে আসছে? গুগল থেকে। গুগলের কিন্তু সার্টিফাইড কোর্স আছে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিং সম্পর্কে আপনি অন্যান্যদের সবার কথা শুনেন, বা সবার আগে কার কথা শোনা উচিত? অবভিয়াসলি গুগলের। ডেফিনিটলি গুগল। ডেফিনিটলি। বাট রাইট, বাট ওই কনসেপ্টটা একটু মাথায় আমাদের রাখা দরকার যে ভাই আমি কার কথা শুনতেছি? আমি কার কথা শুনতেছি? ওনার ক্যাপাবিলিটিটা কি? ওনার ব্যাকগ্রাউন্ডটা কি? দ্যাটস এ গোল্ডেন রুল ইনস্টেড অফ জাস্ট ফলোইং ফর দ্য ইন্ট্রো। ও টাকা, 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 অনেক টাকা আসবে আমার কোর্স করলে। ডোন্ট গো ফর দ্যাট। ডু নট গো ফর দ্যাট। জাস্ট প্লিজ, প্লিজ, প্লিজ চেক দ্য ব্যাকগ্রাউন্ড। সো আমি কোম্পানির যদি কথা বলি, সো আপনার কোম্পানি দেখবেন যে কোম্পানি কত বড়, যে কোম্পানিগুলো হচ্ছে প্রমোট করতেছে। কারণ ওদের কোম্পানির নামও কিন্তু ইনভলভড। রাইট? একটা যদি বড় প্ল্যাটফর্ম হয়, ওই প্ল্যাটফর্ম কিন্তু অনেক কিছু চিন্তা করে দেখে যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমার নামটা ইনভলভ, আমার কোম্পানির নাম ইনভলভ। সো এখানে যদি আমি কোনো ভুল ইনফরমেশন দেই তাহলে তো আমার কোম্পানি বদনাম হয়ে যাবে, রাইট? সো এইভাবে একটু চিন্তা করা দরকার যে আমি যদি ফ্রি কোর্স কিনি বা দেখি, ওটা সরি ফ্রি কোর্স দেখি তাহলে তো ডেফিনিটলি ওইটা দেখা উচিত। আর পেইড কোর্স নিলেও অনেক কোম্পানি আছে $১,০০০ চার্জ করে, রাইট? $৫,০০০ চার্জ করে পার কোর্স। জাস্ট লুক ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ইন্ডিভিজুয়ালি এবার বলি, ইন্ডিভিজুয়াল অ্যাজ এ পারসন, ওনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেক করা আরও ইজি। আপনি ওনার লিঙ্কডইন দেখেন, আপনি ওনার ফেসবুক দেখেন, আপনি ওনার ওয়েবসাইট দেখেন, রাইট? এই ওনার এক্সিস্টিং সোশ্যাল মিডিয়া দেখেন। তাইলে কিন্তু হয়। আমি আজকে খুব মজার একটা উদাহরণ দেই। সেটা হচ্ছে যে আমার টিমের সাথে কথা বলতেছিলাম। সো ওইখানে ও হঠাৎ করে আমাকে একটা ভিডিও দেখালো। একজন আমার টিমমেট একজন ভিডিও দেখালো যে ওখানে বলতেছে মেয়েটা যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল। সো ওই মেয়েটার সাবস্ক্রাইবার হচ্ছে ৩,০০০ সামথিং। হ্যাঁ? সো some so if somebody is saying how to grow your YouTube channel and that person has a 3,000 subscribers, come on, মানে I would এটা কিন্তু মানে I should be blaming myself. Like if I follow that person. মানে ওটুক তো আমার মাথা খাটাইতে হবে যে একটা মানুষের সাবস্ক্রাইবার ৩,০০০, সে আমাকে বলতেছে হাউ টু গ্রো ইউর ইউটিউব চ্যানেল। শুড আই ইভেন ক্লিক অন দ্যাট ভিডিও? ফরগেট ওয়াচিং, রাইট? এটুক আমাদের মাথা ডেফিনিটলি খাটাইতে হবে, এটুকু আমাদের খাটাইতে হবে। ভাই এট দি এন্ড অফ দ্য ডে দ্য ওয়ার্ল্ড ইজ নট অ্যাজ নাইস অফ আ প্লেস অ্যাজ উই থট, রাইট? যুদ্ধ লেগেই থাকে, প্রচুর খারাপ মানুষ আছে। সো আমার মতে প্রচুর এখানে হিপোক্রেটরাও আছে, ভালো মানুষও আছে, আবার হিপোক্রেটরাও আছে। যেখানে ভালো মানুষরা খুব সুন্দর, সুন্দর ভালো কথা বলতেছে এবং খুবই এমন কোনো জিনিসপত্র বলতেছে যেগুলো আসলে আপনাকে হেল্প করবে। At the same time, there are hypocrites who would like watch or one or two videos, and then they would just launch their own courses. It's our duty to know who am I listening to. আমি কার কথা শুনবো, ওনার ব্যাকগ্রাউন্ডটা কি। এটা কিন্তু আমার দায়িত্ব। এটা ভাই অন্য কাউকে ব্লেম দিয়ে লাভ নেই। এটা পুরোপুরি আমাদের দায়িত্ব দেখা যে আমি কার কথা শুনবো। ইটস ফানি, কারণ আমি আজকেই একজনের একটা টুইটের একটা রিপ্লাই দিলাম। সে বলতেছে যে ইনবাউন্ড এসইও এগুলার আসলে কোনো কাজ নাই। এগুলার মেইনলি আসলে কাজ হচ্ছে আউটবাউন্ড মার্কেটিংটাই কাজ। তো আমি তার প্রোফাইল ঘেঁটে দেখলাম যে সে একটা কোল্ড ইমেইল সফটওয়্যারের আসলে ফাউন্ডার। ওই তো। এই কারণে তার কাছে ওইটাই হ্যাঁ, তো সে ওইটাকেই পিচ করতেছে। তো এরকম আরকি। এই এক্সাক্টলি, আ এক্সাক্টলি। সো এখন ধরেন আমি বাংলাদেশে যদি কনটেক্সটে বলি, Facebook অ্যাড এখন আগের থেকে মনে হয় অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে বাংলাদেশের কনটেক্সটে। আর বিশেষ করে iOS এর আপডেট দেওয়ার পরে মনে হয় আরো এক্সপেন্সিভ হয়ে গেছে। সো কেউ যদি এখন কমার্স একটা বিজনেস চালু করে তার জন্য আ ১ম কি হবে? মার্কেটিং স্টেপটা আসলে কি হবে? কি নেওয়া উচিত? একদম ১ম মার্কেটিং স্টেপ হচ্ছে ভাই নিজের পরিচিত মাঝখানে বিক্রি করা ট্রাই করা। অ্যাবসোলিউটলি। দ্যাটস দ্য ফার্স্ট স্টেপ ইউ শুড বি টেকিং। এগেইন আমি কয়েকটা বেসিক জিনিসপত্র আমার রেডি হয়ে গেছে। মানে ঘ্যান করে লাভ নাই। কন্টিনিউয়াসলি ঘ্যান করে লাভ নাই যে Facebook এ তো এখন অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বেড়ে গেছে। তাহলে হচ্ছে অর্গানিক ওয়েতে ট্রাই করেন। আমার নিজস্ব সার্কেল যেটা আছে, আমি আমার নিজের সার্কেলে ট্রাই করি বিক্রি করার। আমি যদি আমার নিজের সার্কেলকে বিক্রি করার ট্রাই না করি, তার মানে তো আমি আমার নিজের জিনিসে প্রাউড না। তো বাইরের মানুষকে কেন সেল করার ইভেন ট্রাই করব, রাইট? ধরেন হচ্ছে আমি কোনো এক টাইপের কেক বানাই ধরেন, রাইট?
এবং আমি একটা পেজ খুললাম। এখন পেজ খুলে যদি আমি কেক আমি আমার পরিচিতর মাঝখানে না বিক্রি করার ট্রাই করি, তার মানে আমি নিজেই প্রাউড না। তার মানে ওই কেকে কোনো একটা ঝামেলা আছে। হয়তোবা রং-টং দিয়ে কেক বানায়। So definitely start with inner circle. Definitely start with inner circle. Absolutely. Second is try to build a community. ওকে, ইউ নিড টু ট্রাই টু বিল্ড ইউর ওন কমিউনিটি এগেইন, বিকজ আপনি বলছেন যে ফেসবুক, আমি সবসময় চেষ্টা করি যে কোনো কিছু বলতে ডিপেন্ডিং অন দি সিচুয়েশন ইউ জাস্ট এক্সপ্লেইন, রাইট? সো এটা ধরেন আমি আরেকজনের জন্য বলবো না, বাট যেহেতু ওনার টাকা নেই এগেইন, সো ট্রাই টু বিল্ড এ কমিউনিটি, এবং আপনি আরেকজনকে দিবেন এবং আরেকজন আপনার সাথে আপনার থেকে জিনিসপত্র নেবে এবং একজনের হেল্প হবে, এবং আরেকজন জানবে, আরেকজন জানবে, আরেকজন জানবে, এরকম করে ছোট্ট একটা কমিউনিটি করা দরকার, ছোট শুরু করার জন্য। লাস্ট যে জিনিসটা হয়তোবা আমরা কিন্তু বিভিন্ন জায়গাতে এনগেজড হতে পারি। এক্সিস্টিং জায়গাতে মানুষজন যেখানে চায়। উদাহরণ দেই, আপনি যদি উত্তরা থাকেন, উত্তরা হয়তোবা একটা কমিউনিটি আছে, যেখানে হয়তোবা একটা Facebook গ্রুপ আছে এবং ওইখানে গিয়ে হয়তো মানুষজন বলতেছে আমার এইটা লাগবে। তো আপনি ওখানে এনগেজড হন। ধরেন হচ্ছে কেউ একজন বলতেছে যে আমি কেটারিং সার্ভিস খুঁজতেছি। আজ আমার নেক্সট দিন হচ্ছে ৫০ জন গেস্ট আসবে, হু ক্যান হেল্প? তো আপনি তখন বললেন যে হ্যাঁ, আমি হয়তোবা সবকিছু দেই না, কিন্তু আমি কিন্তু কেক প্রোভাইড করতে পারি। তো আপনার যদি ডেজার্ট লাগে আপনি কিন্তু আমার থেকে অর্ডার করতে পারেন, এবং আপনি যদি চান আজকেই আমি আপনাকে একটা স্যাম্পল কেক পাঠিয়ে দিতে পারি। খুবই ছোট একটা পিস, জাস্ট সো দ্যাট ইউ নো if my cake is good or not. Yeah? সো অন্যান্য জায়গায় এনগেজড হওয়া, অন্যান্য জায়গায় এনগেজড হওয়া। আমি যদি ধরেন হচ্ছে আপনার যদি টার্গেট কাস্টমাররা ফাউন্ডার হয়, ধরুন আমাদের হয়তোবা একটা Facebook গ্রুপ আছে, নাম হচ্ছে DSC, রাইট? Desperately Seeking Entrepreneurs. ওইখানে যান, ওইখানে গিয়ে যেসব মানুষজন আপনার টাইপের যখন সার্ভিস খুঁজতেছে, আপনি ওখানে গিয়ে কমেন্ট করেন। অ্যান্ড পিপল উইল লুক ইনটু ইট। কমেন্ট করেন, রাইট? আপনি নিজে একটা টাইপের কোনো টাইপের পোস্ট দেন, যেখানে আপনি পুরোপুরি সেল করতে চাচ্ছেন না সবকিছু। কিন্তু আপনি হয়তোবা এক্সপ্লেইন করতে চাচ্ছেন জিনিসপত্র। ধরেন এগেইন, যেহেতু আমরা কেকের কথা বলতেছি, রাইট? তখন আমরা এটা বলতে পারি হয়তোবা যে আপনারা যদি কেউ কেক বানাতে চান খুব কম সময়ের মধ্যে, এইভাবে বানাতে পারেন, এবং সবার শেষে বলা হয়তোবা যে বাই দ্য ওয়ে, আমি কিন্তু কেক বানাই এবং আপনাদের যদি ওই কম সময়টার মতো সময় না থাকে, আমি কিন্তু আপনাকে প্রোভাইড করতে পারবো। ডান। রাইট? সো ওই এইভাবে আরকি কন্টিনিউয়াসলি আরকি অর্গানিকলি জিনিসপত্র চেষ্টা করা। অ্যাট অ্যা অ্যা অন টপ অফ দ্যাট, ইট উইল টেক সাম টাইম। সো লেটস নট সে দ্যাট নো আমার তো সময় নাই। মানে we should not complain, and it will take some time, but eventually will become successful if the product is good. হ্যাঁ, আমাদের তো মানে Facebook মার্কেটিং বা কোথাও মার্কেটিং এর কথা ১ম এ মাথায় আসলে আমরা একটা স্নিপেট লিখে রেখে সব জায়গায় যেয়ে ডাম্প করা শুরু করে দিই। সবগুলা গ্রুপে, কমেন্টে, হ্যাঁ? দিস ইস কল্ড স্প্যামিং, Spamming. This is দিস ইস called নট spamming. মার্কেটিং। This is not marketing. স্প্যামিং। Absolutely. সো আ আপ আপনার যদি বাজেট না থাকে, আপনার যদি সামর্থ্য না থাকে অত টাকা স্পেন্ড করার মার্কেটিং এ, তাহলে আপনাকে ওই সময়টা ব্যয় করতে হবে ওই ধরনের কনটেন্ট তৈরি করতে, যেই কনটেন্টটা আসলে একটা মানুষের জীবনে ভ্যালু এড করে এবং সেখান থেকে আপনি আসলে মার্কেটিং করতে পারেন। রাইট? Absolutely. সো Absolutely. এই আরকি। তো ভাই আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে আজকে সময় দিলেন। আ আমি আসলে খুবই কৃতজ্ঞ Thank you, সময় দেওয়ার brother. জন্য। Absolutely, absolutely. সো আপনার যদি কোনো ক্লোজিং থটস থাকে আপনি প্লিজ শেয়ার করতে পারেন। Now, thank you so much. Closing thought would be, আম যদি আমি যারা শুরুর দিকের ফাউন্ডার, রাইট? নতুন করে কাজ করতেছে, এই টাইপের যদি আমি চিন্তা করি, আ আ যে ওনারা হয়তোবা মার্কেটিং নিয়ে জানতে চায়, তারপরে হচ্ছে সেলস নিয়ে জানতে চায়। আ I would highly recommend just do it. Do not overthink. আপনার এত কিছু ওভারথিংক করার কিছু নাই। আমি প্রচুর ফাউন্ডারদের সাথে আ আম আম যেহেতু আমি কনসাল্টিং করি, আমি কন্টিনিউয়াসলি প্রচুর ফাউন্ডারদের সাথে কাজ করি। সো I have become kind of like a doctor. ডক্টররা যেটা হয় যে কন্টিনিউয়াসলি অনেক পেশেন্ট দেখে, আমার অবস্থা হয়ে গেছে ওইরকম। যে আমি কন্টিনিউয়াসলি অনেক আলহামদুলিল্লাহ, আই এম রিয়েলি হ্যাপি ফর দিস অ্যান্ড আই এম লাভিং ইট। যে প্রচুর ফাউন্ডারের সাথে দেখা হয়। অনেক সময় আমার মতে কি, একজন ফাউন্ডারের না অনেক বুদ্ধি আছে। বুদ্ধি আছে কোন সেন্সে, যে উনার মাথায় অনেক কিছু বুদ্ধি আছে যে এটা করা উচিত, এটা করা উচিত। মার্কেটিং এর জায়গাতে এটা হয়তোবা কাজ করবে। এই জিনিসটা করা উচিত। কিন্তু আমি দেখি যে এক্সিকিউশন এর জায়গা থেকে আর করা হয় না। উদাহরণ দেই, আ আ আমি হচ্ছে ১ মাস আগে আমি আমার ক্লায়েন্টের সাথে কথা বলতেছিলাম, নতুন ক্লায়েন্ট। তো উনাকে বলতেছিলাম যে আচ্ছা, বেসড অন আওয়ার এনালাইসিস, এবং আপনিও আমাকে যেটা বললেন, ডেফিনিটলি ইউ শুড গো ফর Facebook লাইভ। উনারা বলতেছে যে আমরা ১ বছর ধরে চিন্তা করতেছি যাবো না। তারপরে বলতেছে যে ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা যাবো ইনশাআল্লাহ নেক্সট উইক। দেন আই ওয়াজ লাইক, এই সপ্তাহে কি হইছে? বলল না, একটু গুছানোর ব্যাপার আছে। একটু মানে প্রোডাক্ট এনে সামনে ইয়ে করে। I was না, ডোন্ট ডু দ্যাট। জাস্ট এক্সিকিউট। আপনার তো এক্সিকিউশন এ যেতে হবে। হ্যাঁ, এক্সিকিউশন এ যেতে হবে।
and then they executed, and within the third week they started getting clients. সো এমন না যে ওনাদের আগে ক্লায়েন্ট ছিল না, বাট দেখেন এখন এখন কিন্তু একটা নতুন চ্যানেলের ফলে, উইচ ইজ লাইক ফেসবুক লাইভের ফলে ওনার কিন্তু আরো বেশি ক্লায়েন্ট আসা শুরু করলো, এবং এটা ধরুন অন্যান্য জায়গায় আরো অন্যান্যভাবে হেল্প করবে, রাইট? সো হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ ইজ দ্যাট মোস্ট অফ দ্য টাইম ফাউন্ডারদের মাথায় অনেক ভালো বুদ্ধি থাকে, এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করে ফেলা উচিত, ইনস্টেড অফ জাস্ট ওয়েটিং অ্যান্ড ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। সো এবং আমরা যদি দেখি যে না আমার আমার হয়তো বা এই ক্যাপাবিলিটি নাই, একটা কোনো একটা আমার বুদ্ধি আছে কিন্তু এটার ক্যাপাবিলিটি নাই, হায়ার ফ্রিল্যান্সার। অ্যাবসোলুটলি বাংলাদেশে এখন প্রচুর ফ্রিল্যান্সার পাওয়া যায়, এবং ফাইবারেও আপনি পেতে পারেন, এবং এখন ক্রেডিট কার্ড অনেক ইজি হয়ে গেছে জিনিসপত্র। এখন যদি বলেন যে না আমার টাকা নেই, তাহলে আমি বলবো তাহলে আপনি শিখেন, আপনি শিখে আপনিই করেন, দ্যাটস ওকে অ্যাজ ওয়েল, রাইট? আপনি কিন্তু খুব কম খরচে কয়েক জায়গা থেকে কোর্স কিনতে পারবেন, এবং বেশ কিছু প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রি ফ্রি কোর্স পাওয়া যায়, ওইখানে গিয়েও একটু শিখেন, শিখে আপনি এক্সিকিউট করে ফেলেন। বাট এক্সিকিউট, ফাউন্ডার্স মোস্ট অফ দ্য টাইম নো হাউ টু মার্কেট, they just don't market. Yeah, so execute. And I really hope best of luck for all your viewers, and whatever I said is based on my opinion, my experience. I'm not saying I'm 100% right, so so yeah, don't hold anything against me, but I would love to get in touch with anybody who I can help. এক্সিকিউশনের ব্যাপারটা বলাতে আমার মাথায় একটা হঠাৎ জিনিস আসলো। আই এম মানে গিল্টি অফ দিস। সো গত বছর নভেম্বরে আমাদের থ্রাইভ ডেস্ক আমাদের প্রোডাক্টের জন্য আমরা একজনের সাথে কনসালটেন্সি করি। এই যে মাল্টিপল 6 ফিগার গাই, যার আরো Nice. বেশ কিছু আমাদের সাস প্রোডাক্ট আছে। তো সে আমাদেরকে কথা বলার পর কয়েকটা অ্যাডভাইস দিল যে এটা করো। তো করতে যাব, এখন আমরা মাত্র শুরু করতে গেলাম। এই মুহূর্তে দেখা যাচ্ছে আমাদের একটা সিকিউরিটি ফ্লো আসছে। ধাম করে ওটা সবার মিলে বসে এখন ফিক্স করা লাগতেছে। হ্যাঁ, করতে, হ্যাঁ, করতে হ্যাঁ। ১ মাস শেষ। তারপরে আরো একটা কাজ আসলো। মার্চ এসে গেছে, আমরা এখনো প্রপারলি এক্সিকিউটই করতে পারি নাই। না, না, এটা সো এটা হয়। লাস্ট মানে লাস্ট যেটা হচ্ছে ফাউন্ডাররা, আই থিংক ফাউন্ডার আর লাইক ফায়ার ফাইটার্স। ফাউন্ডার্স আর লাইক ফায়ার আমি ফাইটার। আপনার এই এখানে আগুন ভিডিওটা ধরছে। দেখতেছিলাম আরকি। I ও really like দেখছেন? that. এখানে আগুন ধরছে, আগুন নিভাও। হ্যাঁ, এখানে আগুন লাগছে, আগুন নিভাও। তো ঠিক আছে, ওইটা ঠিক আছে। বাট এট দ্য সেম টাইম উই অলসো শুড নার্চার or like execute things that are important. Might not be urgent but important. So marketing is, in my opinion, is one of those things. Like এক্ষুনি করে এক্ষুনি রেজাল্ট হয়তো পাওয়া যাবে না ইনস্ট্যান্ট। বাট ১ দিন ২ দিন লাগতে পারে, আবার ১ মাস ২ মাসও লাগতে পারে, ১ বছর লাগতে পারে। বাট ইট ইজ সো ইম্পোর্টেন্ট and everybody should execute. ডেফিনিটলি মানে আমি নিজের লাইফ থেকে বুঝতেছি আরকি, যে এটা এক্সিকিউট করা দরকার। I think we're all এবার শুরু guilty করে of দিছি this. I বাট think we're all guilty of this. Overthinking করা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সময় ওভারথিংকিং হয়, অনেক সময় আছে যে কাজের এত প্রেশার থাকে যে আমাদেরকে হ্যাঁ, আসলে হ্যাঁ। ফাউন্ডারদের আসলে সব কাজ করতে হয়। সেলস করতে হয়, মার্কেটিং করতে হয়। আমি যেমন এখন টানা এই গত সপ্তাহ ধরে ডকুমেন্টেশন লিখতেছি। হুইচ ইজ ভেরি হুম, বোরিং হুম। কাজ, বাট করতে হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ। কারণ প্রোডাক্ট নলেজ করতে আমার হচ্ছে। সবচেয়ে বেশি। সো সো Sorry. আ এটা করতে হচ্ছে। এরপরে আবার সেলসের কাজ করতে হবে, মার্কেটিং এর কাজ করতে হবে, আবার ডেভেলপমেন্টের কাজ করতে হবে। এটা চলতেই থাকে। Yeah, তো yeah. আ বাট শেষ কথা একটাই যে ভাই যেটা বলল আমি ওটার সাথে একমত যে আসলে এক্সিকিউট করা ছাড়া কোনো বিকল্প নাই। কোনো একটা আইডিয়া আসলো চট করে একটা ছোট্ট করে একটা ফানেল তৈরি করে ওটাকে আসলে এক্সিকিউট করে ফেলতে হবে। বসে থাকলে দেখা যাচ্ছে আরেকজন এটা করে ফেলছে, তখন মাথায় আসবে আহারে! আমি যদি এটা সঠিক সময়ে করতে পারতাম। সো আসলে বসে থাকার কোনো Absolutely. দরকার নাই। যেটা আসে ছোট, ছোট একটা ফানেল করে ফানেলের উপর হয়তোবা আমরা আরো পরে ডিসকাস করতে পারবো। ভাইয়েরও অনেক ভিডিও আছে ফানেলের উপরে। সো ছোট, ছোট ফানেল তৈরি করে এই জিনিসগুলো আসলে এক্সিকিউট করে দেওয়া। এক্সিকিউশন ইস দ্য কি। সো Absolutely. আহ থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে সামনে। Absolutely, Parvez. Thank you so much for inviting, and very best of luck with your podcast. Very best of luck.